আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেলের সংবাদে নিবেদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। লন্ডনে চিকিৎসা শেষে 4 মাস পর দেশের মাটিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, পথে লাখো নেতাকর্মী সমর্থকের অভ্যর্থনা। ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা, বিকেন্দ্রীকরণকে প্রাধান্য দিয়ে এনসিপির মৌলিক সংস্কার প্রস্তাব পর্যালোচনায় জাতীয় ঐকমত্য কমিশন। এবং ভূমিকম্প ও অগ্নি দুর্যোগ মোকাবেলায় পরিবেশ বান্ধব দুর্যোগ সহনশীল ভবন নির্মাণে রাজুকের আহ্বান, নকশা বহির্ভূত নির্মাণে ছাড় না দেওয়ার ঘোষণা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। লন্ডনে চিকিৎসা শেষে 4 মাস পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় গেছেন তিনি। বাসভবনকে ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে জানতে মইনুল হাসানের সাথে যোগাযোগ করছি। মইনুল, আপনি তো গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে অবস্থান করছেন, তো বিএনপি চেয়ারপারসনের ফেরাকে ঘিরে গুলশানের বাসভবনের এখনকার চিত্র কি, সেটা আমাদের কাছে একটু তুলে ধরুন। গুলশান খালেদা জিয়ার যে বাসভবন ফিরোজার সামনে আপনারা জানেন যে কাল রাত 9টা 10 মিনিটে লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে আসলে উনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। সকাল 10টা 38 মিনিটে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং তার সাথে কিন্তু খালেদা জিয়ার দুটি পুত্রবধূ এবং চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের যে সদস্যরা আছে তারা কিন্তু তার সাথে বাংলাদেশে এসেছে এবং তার বিমানবন্দর থেকে যে রওনা দেওয়ার পর থেকে কিন্তু হাজারো হাজারো নেতাকর্মীরা রাস্তায় অবস্থান করেছে। সেই নেতাকর্মীর অবস্থানে ভিড়ে কিন্তু তিনি আসতে কিছুক্ষণ আগে তার বাসভবনে এসে পৌঁছিয়েছে। এখানে আপনারা দেখছেন কিন্তু প্রচুর নেতাকর্মী এখানে অবস্থান করছে তাকে বরণ করার জন্য এবং শুভেচ্ছা জানার জন্য তারা এখানে অবস্থান করছে। আপনাদেরকে একটি কথা বলে দিতে চাই, গত 4 মাস আগে 7ই জানুয়ারি কিন্তু লন্ডনের উদ্দেশ্যে বেগম খালেদা জিয়া রওনা হয় সুচিকিৎসার জন্য। 8ই জানুয়ারি উনি লন্ডনে অবস্থান করে। 17 দিন চিকিৎসা নেওয়ার পর কিন্তু তিনি তার বড় ছেলে তারেক রহমানের বাসায় যায়। সেখানে কিন্তু তার চিকিৎসা এবং সবকিছু যা আছে সবকিছু ওখানে ট্রিটমেন্ট সম্পন্ন হয়। প্রাথমিকভাবে তার সবকিছু ট্রিটমেন্ট নেওয়ার পর শারীরিকভাবে সে উন্নত এবং চিকিৎসা হওয়ার পর শারীরিকভাবে সে সুস্থ ফিল করার পর কিন্তু আজ তাকে উনি বাংলাদেশে অবস্থান করে এবং যে ভবনটি দেখছেন তার গুলশান ভবনটি, সেটি কিন্তু কাল 2-3 দিন ধরে আর কি পরিপূর্ণভাবে তাকে বরণ করার জন্য বিভিন্নভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখা হয়েছে। কারণ তার যে গাড়িটি ছিল বুলেট ট্রাক গাড়ি, সেই গাড়িটি কিন্তু রং করিয়ে নতুনভাবে তৈরি করা হয়েছে এবং তাকে বরণ করার জন্য কিন্তু তার বাসভবনের সামনে হাজার হাজার নেতাকর্মী অবস্থান করছে এবং আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে পুরো বাড়ির আশেপাশে র্যাব থেকে সেনাবাহিনী, পুলিশ সদস্য সবাই কিন্তু এখানে অবস্থান করে আইন শৃঙ্খলার নিরাপত্তা দেওয়ার জন্য অবস্থান করেছে। এবং নেতাকর্মীদের পক্ষ থেকে কিন্তু আজ একটি নির্দেশনা ছিল যাতে রাস্তাঘাটে জনসাধারণ মানুষের এবং এসএসসি যে পরীক্ষার্থী আছে তাদের যাতে কোনো সমস্যা না হয়, সেই সমস্যা মোকাবেলা করে এবং জনসাধারণের কথা চিন্তা করে রাস্তাঘাটে যাতে নেতাকর্মীরা আইল্যান্ড রুটে দাঁড়ায় এবং তার আসতে যাতে সুবিধা হয়। সব কিছু মিলে কিন্তু কিছুক্ষণ আগে বেগম খালেদা জিয়া তার বাসভবনে অবস্থান করে এবং কিছুক্ষণ পর হয়তোবা তার এই বাংলাদেশে আসার জন্য এবং তার চিকিৎসা সংক্রান্ত সবকিছু তথ্য জানানোর জন্য তার চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন এবং তার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম হয়তোবা কিছুক্ষণ পর বক্তব্য দিবে এবং তার বিস্তারিত সম্পর্কে জানাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মইনুল, ধন্যবাদ আপনাকে। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে সকাল 10টা 42 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার সঙ্গে ছিলেন 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। বিমানবন্দর ও মূল রাস্তার পাশে নেতাকর্মী ও সমর্থকরা তাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানান। রাহুল রায় রিপোর্ট। সব সংখ্যা কাটিয়ে প্রায় 4 মাস পর দেশের মাটিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে কাতার হয়ে বেলা 10:42 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স।
বেগম জিয়ার সঙ্গে ছিলেন তার দুই পুত্রবধূ, বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শারমিলা রহমান। তারেক সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান নিজ দেশে ফিরলেন 17 বছর পর। বেগম জিয়ার চিকিৎসক ও লন্ডনে বসবাসরত বিএনপি নেতারাও তার সঙ্গে ছিলেন। বিএনপি মহাসচিব সহ দলের সিনিয়র নেতারা খালেদা জিয়াকে বরণ করতে সকাল সকালে হাজির হন বিমানবন্দরে। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে, দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি ছিল। বেলা 11:19 দিকে বিমানবন্দর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই নেতাকর্মীরা মূল রাস্তায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ির আশেপাশে অবস্থান নেন। গাড়ি বহরের সঙ্গে হেঁটেই রওনা হন তারা। বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা বাসভবন পর্যন্ত ছিল নেতাকর্মীদের ঢল। সোমবার বাংলাদেশ সময় রাত 9:35 লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন বেগম জিয়া। ছেলে তারেক রহমান ও নাতনি জাইমা রহমান বিমানবন্দরে এসে বেগম খালেদা জিয়াকে বিদায় জানান। গত 8 জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিক হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে থেকেই চিকিৎসা নিয়েছেন। উন্নত চিকিৎসা আর পরিবারকে কাছে পেয়ে এখন অনেকটাই সুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে দেশে ফেরা দলমত নির্বিশেষে সবার জন্যই আনন্দের, আর বিএনপির রাজনীতির জন্য তো দারুণ ইতিবাচক। দলের চেয়ারপারসনের জন্য নেতাকর্মীদের অধীর আগ্রহ আর এমন উষ্ণ অভ্যর্থনায় প্রমাণ করে তারা কতটুকু চাঙা। তবে এখন দেখার বিষয় রাজনীতিতে কতটুকু সক্রিয় হন সাবেক প্রধানমন্ত্রী। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত সড়ক জুড়ে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন বিএনপির লাখো নেতাকর্মী ও সমর্থক। রাস্তার দুপাশে থেকে তাকে অভ্যর্থনা জানান তারা। এই নিয়ে যোগাযোগের চেষ্টা করছে আক্তার হোসেনের সাথে। আক্তার, আপনি তো বিমানবন্দর সড়কে অবস্থান করছেন, তো বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর সড়কে নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে আমাদেরকে একটু জানাবেন। মহিন ভাই, নাজমুল ভাই, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে সভা করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা হচ্ছে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সভা শেষে বিকেল 3টায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন হবে। সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বক্তব্য দেবেন। ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণ, এই 3 বিষয়কে প্রাধান্য দিয়ে নতুন করে মৌলিক সংস্কার প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজের হাতে নতুন এই সংস্কার প্রস্তাব তুলে দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তারা মৌলিক সংস্কারের নতুন এই প্রস্তাবকে বিকল্প সংস্কার প্রস্তাব বলছেন। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন, জাতীয় সনদ তৈরিতে কমিশন অঙ্গীকারাবদ্ধ। এনসিপির সংস্কার প্রস্তাব তারা পর্যালোচনা করবেন।
ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং নীতিনির্ধারণ, এই তিন বিষয়কে অর্জন করাই হচ্ছে মৌলিক সংস্কারের মূল ভিত্তি। সেই মৌলিক সংস্কারের মূল ভিত্তিগুলোকে যদি আমরা অর্জন করতে চাই, সেক্ষেত্রে সাংবিধানিক এবং রাষ্ট্রীয় যে কাঠামো আছে সেখানে কিভাবে স্বৈরতান্ত্রিক এবং ফেসিবাদের যে উপাদানগুলো আছে সেগুলো থেকে আমরা মুক্ত হতে পারি। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বলেছেন, ভূমিকম্প ও অগ্নি দুর্যোগ মোকাবেলায় নিরাপদ, পরিবেশ বান্ধব ও দুর্যোগ সহনশীল ভবন নির্মাণ করতে হবে। ভবন সংক্রান্ত দুর্যোগ প্রশমন বিষয়ে সেমিনারে রাজুকের চেয়ারম্যান বলেছেন, যারা নকশা বহির্ভূত ভবন নির্মাণ করছেন তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। পরাগাজিমের রিপোর্ট। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক এবং জাইকার আয়োজনে ভবন সংক্রান্ত দুর্যোগ ঝুঁকি প্রশমনে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক সেমিনার। বিশেষ করে ভবনগুলোতে ভূমিকম্প ও আগুনের ঝুঁকি কিভাবে কমানো যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় সেমিনারে। রাজধানীর একটি হোটেলে ওই সেমিনারে অংশ নেন সরকারের সংশ্লিষ্ট নীতি নির্ধারক, ভবন মালিক ও প্রকৌশলীরা। দেখেন, ড্যাব নিয়ে আলোচনা করতেছি, বিধিমালা নিয়ে করতেছি, কিন্তু সামান্য একটা জিনিস আমরা একটা নকশা নিয়ে ওই মোতাবেক তো বিল্ডিংই করতে পারতেছি। আর আনপ্ল্যান্ড এরিয়া বা যেটা একটু অপরিকল্পিত জায়গা ঢাকা শহরে, সেগুলোতে আমরা কিছু সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু তারা হয়তো ফার পাবে, কিন্তু ফার পাওয়ার জন্য যে তাদেরকে 20 থেকে 30 ফিট রাস্তা ছাড়তে হবে এটা তাদের মাথায় নেই। কারণটা হলো প্র্যাকটিসটা কি, যে আমি কাগজে কলমে দেখাবো 30 ফিট, আমার জায়গা তো 10 ফিট রাস্তা, কিন্তু এটা ভাই আমি যদি রাজুকের চেয়ারম্যান থাকি ইনশাল্লাহ এটা হতে দিব না, এটা হবে না, প্ল্যান মোতাবেকই কাজ করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। আমরা চাই ভবিষ্যতের শহর হবে এমন যেখানে প্রতিটি ভবন হবে নিরাপদ, পরিবেশ বান্ধব এবং দুর্যোগ সহনশীল। কারণ দুর্যোগ তো এটা আমাদের কিছু করার নাই, হবেই, এবং সেটা যেন সহনশীল হয়, যেন সেই জায়গায় দৃঢ়ভাবে এবং দুর্যোগ মোকাবেলা করতে অভ্যস্ত এমনভাবে কাঠামোটা তৈরি করা হয়। ভবিষ্যতের নিরাপদ শহর গড়তে প্রকৌশলীদের দক্ষতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন আলোচকরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। সৌদি সরকার এই বছরের হজ যাত্রীদের ভিসা প্রক্রিয়া শেষ করেছে, তবে কয়েকটি ট্রাভেল এজেন্সির কয়েকশো হজযাত্রীর ভিসা এখনো হয়নি। গতকাল পর্যন্ত 2 জন বাংলাদেশি হজযাত্রী বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে পরবর্তী 10 বছরের জন্য সৌদি আরব থেকে বহিষ্কারের কথা জানিয়েছে সৌদি সরকার। এছাড়া হবে জেল জরিমানা। মক্কা থেকে এমওয়াই আলাউদ্দিনের রিপোর্ট। হজযাত্রীদের পদচারণায় মুখরিত পবিত্র শহর মক্কা, মদিনা। বাংলাদেশ থেকে 30,000-এরও বেশি হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। এর মধ্যে ভিসা দেওয়ার প্রক্রিয়া শেষ করেছে সৌদি সরকার। তবে কয়েকটি বেসরকারি ট্রাভেল এজেন্সির কয়েকশো হজযাত্রী এখনো ভিসা হয়নি। সংশ্লিষ্ট এজেন্সিগুলোর সাথে একাধিকবার সভা করেছি, সমস্ত হজযাত্রীদের ভিসা প্রসেসিং করা হয়। এখন পর্যন্ত আমাদের 72,000 ভিসা প্রিন্ট হয়েছে, 80,000 হজযাত্রীর পাসপোর্ট সিস্টেমে এনরোলমেন্ট করা হয়েছে। আমরা আজকেও তাদের সাথে সভা করে বলেছি যে কোনো মূল্যে আজকে রাত্রের মধ্যে এই ভিসা প্রসেসিং কাজটা শেষ করার জন্য। অবৈধ হজযাত্রীদের বিষয়ে কঠোর অবস্থানে সৌদি সরকার। 29 এপ্রিলের মধ্যে যেসব উমরা পালনকারী সৌদি আরব ত্যাগ করেনি তাদের এবং অবৈধ প্রবাসীদের ধরতে চলছে তল্লাশি অভিযান। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এবছর হজের সময় 45 থেকে 55 ডিগ্রি পর্যন্ত উঠানামা করবে তাপমাত্রা। এজন্য হাজিদের তাঁবুতে লাগানো হয়েছে তাপ নিরোধক বোর্ড। حجاج بنغلاديش ان شاء الله. طبعا السنه في منى مو تيازير وقماش نفس العام، طبعا السنه لا اختلف بالنسبه للحراره، جبس عشان حراره عشان حجاج। অবৈধভাবে হজ পালনে নিবৃত্ত করতে এবং হজ সংশ্লিষ্ট এলাকায় হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, মক্কার একামা নয় এমন ব্যক্তিদেরকে মক্কা থেকে বের করে দিচ্ছে সৌদি সরকার, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। সৌদি আরবের মক্কা থেকে এমওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই। ফিরে এলাম বিরতির পর। ছাগলের ফসল নষ্ট করাকে কেন্দ্র করে জয়পুরহাটে সন্ত্রাসীদের নিয়ে গৃহবধূর উপর সশস্ত্র হামলা, নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই প্রতিকার চেয়ে আইন প্রয়োগকারী সংস্থার দ্বারস্থ হয়ে মামলা দিয়েছে ভুক্তভোগীর পরিবার। এ নিয়ে এলাকার চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শফিল বাড়ি রাসেলের রিপোর্ট। স্থানীয়রা বলছেন, জেলার সদর উপজেলার পূর্ব শাহপুর ঘোনাপাড়ার আতাউর রহমানের স্ত্রী ফারজানা খাতুনের নিপিয়ার ঘাসের ফসলি জমিতে একই গ্রামের আব্দুর রহিমের ছেলে আশরাফের ছাগল ঘাস খাচ্ছিল।
ফারজানা তা দেখতে পেয়ে ছাগলটি বেঁধে রাখতে চাইলে উভয়ের মধ্যে এ নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আশরাফ ও তার লোকজন ফারজানাকে মারধর করে। রাতের বেলা আবার হার করে মস্তান টস্তান নিয়ে আসে, এরকম যখন কারো হাতে ছিল চাকু, এগুলা নিয়ে ভিতরে ঢুকে যেভাবে পারছে সেভাবে আক্রমণ করে। হাসপাতালে শুয়ে সেই বিভৎস রাতের কথা মনে করে এখনো শিউরে ওঠেন ফারজানা। 7-8টা ছেলে, ওই আশরাফুলের ভাগনা, ওই আশরাফুল, ওই নাসিমা, ও পুতুল, সবাই মিলে আমাকে আমার কাপড় চোপড় সব ছিঁড়ে ফেলাছে, একবার আমাকে উলঙ্গ করছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্তরা। পরে আমার নিজের হাতে পড়ে আমার নিজেই ছিঁড়ে ও রক্তাক্ত করে মানুষের কাছে করছে, জোর আমাকে মারিছে। আর আমাদের হাত মারার মতো কোনো অস্ত্র ছিল না, কোনো কিছুই ছিল। ফারজানা কামড়ে একটা গায়ে হাতও তুলিনি, সেটা আমার বলতে পারবে না। গত 2 মে জয়পুরহাট সদর থানায় ফারজানার স্বামী আতাউর রহমান বাদী হয়ে মামলা করেছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন বর্বর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। জয়পুরহাট থেকে শফিউল বারী রাসেল, চ্যানেল আই। ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযানের পরিসর বাড়ানোর পরিকল্পনার অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। এর মধ্যে রয়েছে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের বিষয়টিও। গাজায় অভিযান সম্প্রসারণের লক্ষ্যে হাজার হাজার সংরক্ষিত সেনার সদস্যকে তলব করেছে ইসরায়েল। ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ বেশ কয়েকজন মন্ত্রী রয়েছেন। তারা সর্বসম্মতভাবে এই পরিকল্পনায় অনুমোদন দেন। পরিকল্পনার মধ্যে রয়েছে গাজা উপত্যকা দখল, সেখানে দখল করা এলাকাগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখা এবং গাজার বাসিন্দাদের উপত্যকার দক্ষিণে সরিয়ে নেওয়া। 2023 সালে অক্টোবরে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি হামলায় উপত্যকাটিকে নিহতের সংখ্যা 52,000 ছাড়িয়েছে। নিটল ডাটা কৃষি সংবাদ। সাতক্ষীরায় শুরু হয়েছে আমের মৌসুম। সদর উপজেলার ফিগরি এলাকার বেলাল হোসেনের গাছ থেকে আম পেড়ে জেলায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য, ভিডিওচিত্র রাজীব আহমেদের রিপোর্ট। সমুদ্রপৃষ্ঠের খুব নিকটে উপকূলীয় জেলা সাতক্ষীরায় আবহাওয়ার কারণে স্থানীয় জাতের বিভিন্ন আমের মধ্যে বৈশাখী গাছে পাকা শুরু হয়। অপরিপক্ক আম কেমিক্যাল দিয়ে পাকানো রোধে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সময় বেঁধে দিয়ে আম ক্যালেন্ডার প্রকাশ করে। ক্যালেন্ডার অনুযায়ী এবছর 5 মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই সহ স্থানীয় জাতের বিভিন্ন আম পাড়া শুরু হয়। পর্যায়ক্রমে আগামী 20 মে হিমসাগর, 27 মে ল্যাংড়া এবং 5 জুন থেকে অম্রপালি আম বাজারে পাওয়া যাবে। 25 থেকে 30 দিনে আমাদের সাতক্ষীরা জেলাতে প্রায় 400 থেকে 600 কোটি টাকার একটা বাণিজ্য হয়ে থাকে। আমরা মনে করছি এটা দ্বিগুণ করা সম্ভব। আমরা সবার সহযোগিতা চাই। আম পাড়ার সময়টা পিছিয়ে দেওয়ায় ঝড় বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন অনেকেই। এবছর ডেটটা একটু পিছিয়ে আমরা আমাদের আমটা ক্ষতিগ্রস্ত হবে কিনা বলতে পারছি না, কারণ ঝড়ঝড়টার সময় তো, তাই যদি ডেটটা একটু আগে আসতো তাহলে আরো ভালো হতো। সাতক্ষীরার আম দেশ এবং দেশের বাইরে, বিশেষ করে ইউরোপের বাজারে একচ্ছত্র আধিপত্য বজায় রাখে। বিগত কয়েক বছর ধরে আমরা দেখেছি। এবার কিন্তু চায়নাতেও সাতক্ষীরার আম যাচ্ছে। সাতক্ষীরার হিমসাগর আম বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। হিমসাগর আম সাতক্ষীরা তথা বাংলাদেশের অনন্য আম, যেটা সারা পৃথিবীতে রপ্তানি হয়। তা আমরা উদ্যোগ নিয়েছি যে সাতক্ষীরার আম যেন যথাযথভাবে চাষ করা হয়, যথাযথ সংরক্ষণ করা হয় এবং যথাযথভাবে আপনার বাজারজাত করা হয়। এবছর জেলায় 70,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটি 1 লাখ মেট্রিক টনও ছাড়িয়ে যেতে পারে বলে বলছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। দর্শক, বেগম খালেদা জিয়ার বাসভবন গুলশানের ফিরোজাতে সংবাদ সম্মেলন চলছে। আমরা সরাসরি এখন চলে যাচ্ছি সেখানে। প্রফেসর FM সিদ্দিকী, প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, ডক্টর আব্দুল্লাহ আল মামুন এবং আমাদের UK বিএনপির সভাপতি জনাব MA মালিক এবং সাধারণ সম্পাদক কয়সর M আহমেদ এখানে উপস্থিত আছেন। এছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দের মধ্যেও অনেকে এখানে উপস্থিত আছেন। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং
সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা আজ এই ভোর রাত্র থেকে সাংবাদিক ভাই বোনেরা এবং আমাদের নেতাকর্মী সহ ঢাকা মহানগরী এবং আশেপাশের বিভিন্ন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দলের বাইরেও হাজারো লাখো নেতা কর্মী সহ সাধারণ মানুষ আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় একদিন কম 4 মাস লন্ডনে চিকিৎসারত থাকা অবস্থায় ওনার 2 পুত্রবধূ অর্থাৎ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী আজকে আবারও প্রায় 17 বছরের অধিক পরে ডক্টর জুবাইদা রহমান সহ এবং মরহুম আরাফাত রহমান কোকর সহধর্মিণী সৈয়দা শামেলা রহমান সহ উনি আজকে 10:30টার সময় ঢাকায় কাতারের আমিরের দেওয়া রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে উনি আজকে এখানে অবতরণ করেছেন। কিছুক্ষণ পূর্বেই আপনারা দেখেছেন এবং শারীরিকভাবে 14 ঘন্টা জার্নি করার পর রাস্তার মধ্যে যে জনতার উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস এবং অভিনন্দন যদিও জনতার পক্ষ থেকে ঠিকই আছে, কিন্তু একজন রোগী চিকিৎসাধীন যেহেতু আছেন ওনার পক্ষে এটি সত্যিকার অর্থে যদিও কষ্টকর, তারপরেও উনি কিন্তু সবসময় জনগণের নেত্রী, জনগণের পাশে থাকাটাকেই পছন্দ করেছেন। সেজন্য আপনাদের মাধ্যমে উপস্থিত সকল শ্রেণী পেশার মানুষ, দলীয় নেতা কর্মী সহ সাধারণ মানুষ, জনতা এবং ভাই বোনেরা যারা উপস্থিত থেকে ওনাকে অভিনন্দন জানানোর জন্য আজকে উপস্থিত ছিলেন তাদেরকে উনি সবাইকে শুভেচ্ছা সালাম জানিয়েছেন। সেই সাথে এই আজকের এই ওনার দেশের বাইরে যাওয়া সেই 7ই জানুয়ারি আর আজকের আপনার 6ই মে দেশে ফেরত আসার এই সময়ে বাংলাদেশের বিভিন্ন সংস্থার কর্মরত কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পর্যায়ের বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রধান উপদেষ্টা সহ এবং আমাদের জাতীয় গৌরব সেনাবাহিনীর সদস্য সহ এবং বিজিবি, র্যাব, পুলিশের সদস্যরা রাস্তায় যে আইন শৃঙ্খলা রক্ষা করার এবং ওনার এই আগমনকে সহজত করার জন্য যে ভূমিকা রেখেছেন উনি সেই জন্য সবাইকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আর ওনার এই চিকিৎসাধীন সময়ে লন্ডনে জনাব তারেক রহমান ওনার জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 7ই জানুয়ারি ওনাকে রিসিভ করা থেকে শুরু করে গতকালকে 5ই মে পর্যন্ত উনি লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকা এবং ওনার বাসায় নিজের তত্ত্বাবধানে ওনার পরিবারের সকল সদস্যদের তত্ত্বাবধানে বিশেষ করে ওনার 3 নাতনির কথা বলতেই হয়, ব্যারিস্টার জাইমা রহমান, জনাব তারেক রহমানের যোগ্য উত্তরসূরি এবং সেই সাথে আরাফাত রহমান কোকর 2 কন্যা অর্থাৎ জাহিরা রহমান এবং জাফিয়া রহমান। তারা সব সময় তাদের দাদু অর্থাৎ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাকে যে মানসিকভাবে প্রশান্তি আনার জন্য যে দায়িত্ব পালন করেছে সেজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউকের এম এ মালিক, কয়সর আহমেদ সহ সকল পর্যায়ের লন্ডনে অবস্থানরত, ইউকেতে অবস্থানরত বিএনপি নেতৃবৃন্দের বাইরেও অন্যান্য নেতৃবৃন্দ এবং দেশের বাইরে অবস্থানরত বিএনপির বিভিন্ন দেশে এবং মহাদেশে অবস্থানরত নেতাকর্মীরা ওনার চিকিৎসার জন্য যে সহযোগিতা করেছেন এবং দেশবাসী ওনার সুস্থতার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন সেজন্য উনি সবার কাছেই কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং আমরা শুকরিয়া জানাই মহান রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে ওনার রহমত এর কারণেই আজকে দেশনেত্রী আমাদের ওনার যে নিজস্ব এই ভাড়ার যে বাসা অর্থাৎ ফিরোজায় উনি আজকে আবারও অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফিরত এসছেন। যদিও
14 ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে উনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন, তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত উনার অবস্থা স্থিতিশীল আছে এবং সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়ারা চাই, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছেও ওনার সুস্থতা যাতে অব্যাহত থাকে সেজন্য দোয়া চাই। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ভূমিকা, বিদেশে বসে গত প্রায় 6 বছরের অধিক সময় ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দায়িত্ব পালন করছেন, সর্বোপরি উনি ওনার মায়ের চিকিৎসার জন্য যে ভূমিকা রেখেছেন এবং যেভাবে সময় দিয়েছেন সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবার পক্ষ থেকে আমরা জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই, সংগ্রামী শুভেচ্ছা জানাই এবং সর্বোপরি দলের মহাসচিব সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটি সহ সর্বস্তরের নেতৃবৃন্দ যে ধরনের মানসিকভাবে ওনাকে সুস্থ রাখার জন্য ওনার প্রতি যে আনুগত্য শুধু নয়, ওনাকে যাতে সুস্থ থাকে সেজন্য ওনাকে উৎসাহ দিয়েছেন, দোয়া করেছেন। এর বাইরেও জাতীয়তাবাদী দলের বাইরেও বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সব সময় ওনার সুস্থতার জন্য সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন তাদের নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে, সেজন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই। সর্বোপরি যাদেরকে ধন্যবাদ জানাতেই হয় সেটা হচ্ছে কাতার সরকার, কারণ কাতারের আমির এবং কাতারের অথরিটি, কাতার সরকার ওনার বিদেশ যাওয়া, যদিও পলায়নকৃত স্বৈরাচার দেশনেত্রীকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দেয়নি, কিন্তু দেশের মানুষের কাছে ওনার জনপ্রিয়তা শুধু তাই নয়, আন্তর্জাতিকভাবেও যে উনি কতটুকু যোগ্য এবং কতটুকু সমাদৃত তার প্রমাণ হয়েছে। কাতার সরকার নিজের ইচ্ছায় ওনাকে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সহায়তা করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন, সেই অনুযায়ী উনি চিকিৎসার জন্য যেতে পেরেছিলেন 7 জানুয়ারি এবং আজকেও উনি যে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আমির এবং কাতার সরকারের আনুকূল্যে উনি এসছেন। এবং অনেকেই বিভিন্ন প্রশ্ন করেন, আপনাদের মাধ্যমে জানাতে চাই পুরোটাই কাতার সরকার কোনো ধরনের তাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিবার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে তাদের যে সম্পর্ক, জনাব তারেক রহমানের সাথে তাদের যে সম্পর্ক, তারই কারণে বিএনপির প্রতি এবং বিএনপি শুধু নয় বাংলাদেশের প্রতি তাদের যে সহমর্মিতা তারই প্রকাশ ঘটিয়েছেন এবং তারা সেটি বিনা পয়সায় তারা তাদের এই এয়ার অ্যাম্বুলেন্সের সেবা দিয়েছেন। খালি অ্যাম্বুলেন্স দেয়নি, এয়ার অ্যাম্বুলেন্সের মধ্যে এভিয়েশন মেডিসিন যেটা, সেটার রাজকীয় যে অবস্থান, সেখানে যে চিকিৎসক এবং সেখানে নার্স থাকা উচিত, ওনারা সবাই সেই এয়ার অ্যাম্বুলেন্সে থাকেন। আর আমরা যাওয়ার সময় আমাদের এই চিকিৎসকরাও ম্যাডামের সাথে গিয়েছিলেন, আজকেও অনেকেই ম্যাডামের সাথে ওখানে এসছেন। ওখানে প্রফেসর ডাক্তার প্যাট্রিক কেনেডি, উনি হেপাটোলজিস্ট, একজন স্বনামধন্য হেপাটোলজিস্ট, প্রফেসর ডাক্তার জেনিফার ক্রস নেফ্রোলজিস্ট, প্রফেসর ডাক্তার স্টিফানি ব্যারেট, উনি একজন রিমাটোলজিস্ট এবং প্রফেসর এফি ক্যাট শর্মা, উনি একজন প্লাস্টিক সার্জন, প্রফেসর গোল্ড স্মিথ, উনি একজন ইন্টেন্সিভিস্ট অর্থাৎ, এবং ক্রিস ম্যানন, উনি একজন হেপাটোবিলিয়ারি সার্জন এবং ট্রান্সপ্ল্যান্ট সার্জন। এবং তাদের সবার সমন্বয়ে এবং জন হপকিন্সের 3 জন চিকিৎসক আছেন, ডাক্তার জন হ্যামিল্টন, ডাক্তার হামিদ রব, ডাক্তার ক্রিস্টো জর্জিয়াডিস এবং আপনার মাউন্ট সিনাইয়ের ডাক্তার হাবিবুর রহমান লুলু। আমাদের এই ডাক্তার সাহেবদের নাম আমি আগেই বলেছি, সিদ্দিকী ভাই, শাহাবুদ্দিন ভাই, নুরুদ্দিন ভাই, জাফর ইকবাল, তারপরে আল মামুন এবং সৈয়দ শামসুল আরিফিন এবং একিউএম মহসিন, ইনাদের সমন্বয়েই কিন্তু ওখানেও চিকিৎসা হয়েছে। ভার্চুয়ালি ওনারা এখান থেকে যোগ দিয়েছেন, আমেরিকা থেকে পার্টিসিপেট করেছেন। কাজেই চিকিৎসা পরবর্তীতে ওনার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটুকু উনি সুস্থ আছেন এবং মানসিকভাবেও উনি অনেক স্টেবল আছেন। আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন এবং আমরা দেশবাসীর কাছে আবারও কৃতজ্ঞতা জানাই। দলের নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন সংস্থা, বিশেষ করে আজকে
এই সুশৃঙ্খলভাবে এয়ারপোর্ট থেকে এখানে আসার ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ সহ ওনারা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে দায়িত্ব পালন করেছেন, সর্বোপরি আপনারা সাংবাদিকরা ওনার অসুস্থতার সেই আজকে 2020-এর 25শে মার্চের কথা যদি মনে করেন, যেই দিন ওনাকে সেই মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ছুটি দেওয়া মানে বাসায় গৃহান্তরীণ রাখার জন্য আনা হয়েছিল, ওখান থেকে শুরু করে আপনারা যে দায়িত্ব পালন করেছেন এবং আপনাদের মাধ্যমে দেশের মানুষের কাছে আন্তর্জাতিক পর্যায়ে এবং বাংলাদেশ আভ্যন্তরীণভাবে যে ওনার শারীরিক সুস্থতা অগ্রগতি সম্পর্কে মানুষকে জানিয়েছেন, সেই জন্য সাংবাদিকদের প্রতি ম্যাডাম আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং আপনাদের দায়িত্ব পালনের জন্য আমরা দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিশ্বের 32টি দেশ চিমনি থেকে পোড়া ইট তৈরির কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এই সময় তিনি পরিবেশগত চ্যালেঞ্জগুলোকে সরাসরি মোকাবেলা করতে সকলের প্রতি আহ্বান জানান। সকালে রাজধানী বিআইসিসিতে আন্তর্জাতিক শ্রম সংস্থা আয়োজিত বাংলাদেশ ন্যায্য রূপান্তর একাডেমি সবুজ অর্থনীতিতে সকলের জন্য উপযুক্ত কাজ শীর্ষক আলোচনায় তিনি এসব বলেন। পরিবেশ উপদেষ্টা বলেছেন, বাংলাদেশকে বায়ু, মাটি এবং শ্রমশক্তি রক্ষায় প্রত্যেককে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। এ সময় সেখানে জাতিসংঘ এবং আন্তর্জাতিক শ্রম সংগঠনের কর্মকর্তারা ছিলেন। Crippling the future of our children, because the topsoil, once you take it away from the agricultural land, it will not be replenished in next 100 years. So just giving you a technology does not make this sector green or sustainable. And then we heard, okay, then the chimney was 6 feet high. Let us take it up to 60 feet. Let us take it up to 120 feet. So all these piecemeal efforts were coming, but we did not sit together to say that, look, this is a practice that has stopped in many parts of the world. Very few countries of the world produce burnt bricks. They have switched to alternatives. So what we need is a 100% shift to safer alternatives that will be protective of the laborers, the topsoil and the air. সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। লালন চিকিৎসা শেষে 4 মাস পর দেশের মাটিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পথে লাখো নেতাকর্মী সমর্থকের অভ্যর্থনা। ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা, বিকেন্দ্রীকরণকে প্রাধান্য দিয়ে এনসিপির মৌলিক সংস্কার প্রস্তাব পর্যালোচনায় জাতীয় ঐকমত্য কমিশন। এবং ভূমিকম্প ও অগ্নি দুর্যোগ মোকাবেলায় পরিবেশ বান্ধব দুর্যোগ সহনশীল ভবন নির্মাণে রাজুকের আহ্বান, নকশা বহির্ভূত নির্মাণে ছাড় না দেওয়ার ঘোষণা। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।